আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য সফরে আছেন জনাব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো যুক্তরাজ্য সফরের প্রথম দিনেই তিনি আপনার সেখানকার স্থানীয় একটা প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে তিনি অংশগ্রহণ করেন। তো সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তার কাছে সাংবাদিক যিনি আছেন প্রশ্ন করেছেন এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের খোলামেলা উত্তর ছিল। তো এখানে অনেকগুলো উত্তর তিনি দিয়েছেন যেগুলো কিছু আইকনিক অর্থ বহন করে। আমরা যেই জিনিসটাতে দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নবগঠিত যে রাজনৈতিক দল এনসিপি, এই দলটার প্রতি বরাবরই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে। বা একবার তিনি বলছিলেনই, ছাত্ররা বলছিল তাদেরকে মানুষ ভোট দিবে কিনা বা ক্ষমতায় আসতে পারবে কিনা, তিনি এনকারেজ করেছেন, উৎসাহ দিয়েছেন। ইভেন আনটিল নাও এনসিপির প্রতি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বলেন, যে কোনো আবেগের জায়গা বলেন, সিদ্ধান্তের জায়গা বলেন, এনসিপি কিন্তু যথেষ্ট প্রভাবিত করে। তবে এনসিপির জন্য দুঃসংবাদ হচ্ছে, মাঝখানে আপনাদের খেয়াল থাকার কথা যে সার্জিস একটা বক্তব্য দিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর বাংলাদেশের ক্ষমতায় রাখা উচিত, তবে কোন সিস্টেমে থাকবে, নির্বাচিত নাকি অনির্বাচিত। তখন আলোচনা আসছিল যে এই সরকারটা যখন শেষ হবে তখন ওনার জন্য দুইটা অপশন তৈরি হতে পারে উইথ অনার। সেটা হচ্ছে ধরেন বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে ওনাকে রাষ্ট্রপতি করা যেতে পারে, যেহেতু তিনি একটা আইকনিক খেলোয়াড়। আর অথবা এই সরকার পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খোদ এনসিপি দলটির নেতৃত্বে আসতে পারেন, কারণ এনসিপিতে আইডলিজমের জায়গাতে আসলে কেউই নাই। আর যারা এখন আছেন তারাও কেউ সাবেক ছাত্রলীগ, আবার গণ অধিকার পরিষদ, তাদের আইডলিজম যে সামনে আছে। হ্যাঁ, এনসিপিতে এই একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অথবা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কোনো খেলোয়াড় কিন্তু নাই। যারা আছে লোকাল খেলোয়াড়, তাদেরকে দিয়ে দলের ভবিষ্যৎ খুব বেশি দূর যাবে না। তারা হায়ারিং করারও ট্রাই করছে। তো কেউ কেউ বলছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে তিনি হয়তো এনসিপিতে যাবেন, মানে তিনি ক্ষমতা পরিবর্তন শেষে বিএনপির হাতে ক্ষমতা যাক বা যার হাতে যাক, হয়তো তিনি প্রেসিডেন্ট পদে তাকে ওয়েলকাম করলে তিনি আসতে পারেন, প্রস্তাব অনেকে দিয়েছিলেন, অথবা তাকে এনসিপির প্রধান একটা ভূমিকায় দেখা যেতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে পরিকল্পনাটা কি? এত লম্বা বক্তব্যের পর যেটা আমরা বুঝতে চাচ্ছি, ওই আপনার যেই নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস, সেই সাংবাদিক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি স্পষ্টই হতাশ। এটা কিন্তু সত্য। নির্বাচন শেষ হয়ে গেলে এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আপনি কি সেই সরকারের অংশ হতে আগ্রহী? প্রশ্নটা করছেন যে আগামী দিনে যদি জামাত ক্ষমতায় আসে এনসিপির সাথে, অথবা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে সেই সরকারের অংশ মানে প্রেসিডেন্ট পদটা অথবা প্রধানমন্ত্রী পদটা, আমার ধারণা প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট পদটাতে তিনি আগ্রহী কিনা। তো তিনি হাস্যোজ্জ্বল ভাবে বলছিলেন নো ওয়ে, নো ওয়ে, রিপিট করছেন, একদমই না, একদমই না। তিনি বলছেন যে আমার মনে হয় আমাদের মন্ত্রিসভার কেউই নতুন সরকারের অংশ হওয়ার ইচ্ছা পোষণ করে না। তার মানে আগামী দিনে এনসিপি ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক, এনসিপি জামাত একসাথে আসবে, বেশিরভাগ আলোচনা আমরা শুনছি। তো যারাই আসুক সেই সরকারে তিনি কানেক্টেড হবেন না। উনার বক্তব্য হচ্ছে আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণের সন্তুষ্টিকে নিশ্চিত করা। এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন যদি সঠিক না হয় তাহলে এই বিষয়টার আর সমাধান হবে না। ইভেন 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যে আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তার মানে রাজনীতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই মুহূর্তে মার্কেটে যতগুলো আলোচনা চলছে, এনসিপির সাথে কানেক্টেড করে অথবা প্রেসিডেন্ট পদে অন্য দল থেকে ওনাকে অনার করে ডাক দিলেও তিনি রাজনীতিতে আসবেন না। এখন এই খবরটাতে বিএনপির মন খারাপ হওয়ার কিচ্ছু নাই, কারণ সন্দেহ আছে তারা
ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট চাইবে কিনা? আমার মনে হয় না চাইবে, কারণ তারেক রহমান আছেন, বেগম খালেদা জিয়া আছেন, দুইজনে দুটো গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব পালন করবেন। বাকি আছে জামাত যদি ক্ষমতায় যায়। জামাত ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে এনসিপিও তাদের সাথে ক্ষমতায় যাওয়া, 10, 15, 20টা আসন যাই হোক, 5টা পাক। তো সেই সরকারের প্রেসিডেন্ট পদে যাওয়ার চান্স আছে, বা সিস্টেমটা বা অপশনটা হয়তো খালি ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না। এই খবরটা কোথাও না কোথাও এনসিপির জন্য একটু ধাক্কা এই কারণে যে এনসিপিকে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে তাদেরকে কিছু ফিগার আউট করতে হবে, দেশ বরেণ্য, ওয়ার্ল্ড বরেণ্য। তো এরকম ফিগার কি এনসিপিতে আছে? কেউই নাই, আসার সুযোগ না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর 2-4টা নাই, একটাই আছেন। তো দেখা যাক, তারপরেও রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, ভিন্নতা আসতেও পারে। ভালো থাকুন। মাঝে মাঝে এই জিনিসটা বোধগম্য হয় না। আমাদের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন জনাব শফিকুল ইসলাম সাহেব যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট জ্ঞানী, প্রজ্ঞাপান একজন মানুষ। তবে কেন জানি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি বিভিন্ন সময়, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন সফরগুলো থাকে তখন নানান ধরনের মিথ্যাচার করেন, যেগুলো পরবর্তী সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে প্রমাণিত হয়ে যায়। যেমন এর আগেও আমরা যখন নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন ডক্টর ইউনূস, এমন টাইপের একটা বক্তব্য কিন্তু তিনি দিয়ে বসছিলাম। এরপরে আমরা দেখলাম যে ভারতের মিডিয়া এটাকে কাউন্টার করছে যে এমন কোনো আলোচনাই হয় নাই। আর এবার যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তো সরকারের তরফ থেকে তারাই নিজে নিজে আগে বলছিল, আমাদের সরকারের পক্ষ থেকে, যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার এই সফর একটা বৈঠক হবে। পরে আজকে সারাদিন আমরা শুনলাম যে তিনি যুক্তরাজ্যে নেই, কানাডা সফরে আছেন, এই কারণে এই সফরটা অনিশ্চিত। কিন্তু কয়েক ঘন্টা পর আমরা দেখলাম যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি যুক্তরাজ্যে আছেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের সময়টা পর্যন্ত তিনি যুক্তরাজ্যেই থাকবেন। আজকে বুধবার, আমি যখন নিউজটা করছি বৃহস্পতিবার হচ্ছে 12 তারিখ, 13 তারিখ হচ্ছে শুক্রবার, 14 তারিখে তিনি হচ্ছে কানাডায় যাবেন 2 দিনের সফরে। তাহলে উনি কেন, আমাদের প্রেস সচিব যিনি আছেন তিনি কেন এই ধরনের মিথ্যাচার করলেন, এটা নিয়ে কিন্তু গণমাধ্যম ইতানে মানে এই মুহূর্তে খুবই আলোচনা হচ্ছে। রয়টার্সের সূত্র বলছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার 2 দিনের সফরে কানাডায় যাবেন। আর এই সফরের কথা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি আজকে ঘোষণা করেছে। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে কিয়ার স্টারমার শনি এবং রবি দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবেন। তাহলে দ্বিপক্ষীয় সফরে আপনার কানাডার আলবার্টায় 15 থেকে 17 জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কারণ কানাডাকে নিজের অঙ্গরাজ্য বানাতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে তাদের দেশের মধ্যে আলোচনা চলছে। এখন আমাদের প্রেস সচিবের এই মন্তব্যকে ঘিরে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি যেমন প্রশ্ন তুলেছেন, অনেকেই প্রশ্ন তুলেছে যে প্রেস সচিব শফিকুল আলম মিথ্যাচার করেছেন। পান্না বলছেন, মঞ্জুরুল আলম সাংবাদিক, তিনি বলছেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্যে আছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও আছে, কিন্তু প্রেস সচিব শফিক সম্পর্কে আমরা কি মন্তব্য করতে পারি? তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের, সত্য লুকিয়েছেন। বিষয়টা আসলে কি? সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে, তো জনাব শফিক সাহেব তিনি বলছিলেন যে কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি, তিনি কানাডাতে অবস্থান করছেন। এখন এই যে তিনি নেই, আমাদের তথ্যগুলো আপনারা কই থেকে পান? মাঝে মাঝে ডক্টর ইউনূসও ভুলভাল তথ্য দেয়। তো তখন প্রশ্ন ওঠে যে ওনাকে যারা তথ্য দিচ্ছেন তারাই কি ভুল তথ্য দিচ্ছেন, নাকি উনি সঠিক তথ্যটা গোপন করছেন? এখন তো মনে হয় আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক ভাই, তিনি মাঝে মাঝে তথ্যগত ঘাটতি বা ভেজাল তৈরি করে ফেলেন। প্রমাণ হিসেবে আমরা রয়টার্সে যে নিউজটা দিয়েছি সেটার পাশাপাশি আজকে কিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে সাক্ষাৎ করেছেন গত আগস্ট মাসে সাউথপোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল সেই শিশুদের পরিবারের সঙ্গে, এবং স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে দেখা গেছে। আর আজকে বুধবার যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেই বাজেট নিয়েও হাউস অব কমন্সে পর্যালোচনা করেছেন দেশটির অর্থমন্ত্রী। তার ঠিক ডান পাশে বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তাহলে
শফিক ভাই কেন জেনে শুনে এই সত্যটাকে গোপন করলেন? এটা কি ভালো হলো না খারাপ হলো? অবশ্যই খারাপ হলো। এখন কোনো কারণে কেয়ারমার ডক্টর ইউনূসের সাথে দেখা না হয় করতে পারে, এটা তার ব্যক্তিগত সমস্যা বা তার সফরগত ইস্যু, কিন্তু এটা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইজ্জত কমে যাবে, ইজ্জতটা বাড়ানোর জন্য না। থাকলে দেখা হইতো, এখন নাই, দেখা হচ্ছে না। এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ মুহূর্তের মধ্যে চলে আসে। এখন দেখা যাক শফিক ভাই তিনি তার এই অবস্থান নিয়ে আবার কি ব্যাখ্যা দেন। তবে এগুলা একটু বুঝাশুনে তথ্য দেওয়া উচিত, ওনার তথ্যে মাঝে মাঝে গরমিল লেগে যায়। ভালো থাকুন। যুক্তরাজ্য সফরে আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের বেশ কয়েকদিন আগে, মানে ঈদের দিন রাতে, আমরা কুড়িগ্রামের এসপি সাহেবের একটা বার্তা পেয়েছিলাম। তিনি আপনার মিডিয়াকে বলছিলেন যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠানগুলো আছে, গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণের সাথে কানেক্টেড যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে হামলা হতে পারে। এমনকি ওই রাতে কুড়িগ্রামের 44টি আপনার গ্রামীণ ব্যাংকের যে শাখা আছে সেখানে 2 থেকে 3 জন করে পুলিশ পাহারা দেওয়া হয়েছিল। তথ্য ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা দুর্বৃত্তরা জনাব ডক্টর ইউনূসের এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে লুটপাট চালাতে পারে। তবে ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু কুড়িগ্রাম থেকে সরে গিয়ে এই ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরি এলাকাতে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ মৎস্য এবং পশু সম্পদ যে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের একটা বড় ধরনের প্রজেক্ট আছে। সেই প্রজেক্টে লুটপাট, ডাকাতি এবং কি মারধরের ঘটনা ঘটেছে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য এবং পশু সম্পদ ফাউন্ডেশনের একটা মৎস্য ঘের আছে, মানে চিংড়ি মাছের যে বিদেশে এক্সপোর্ট করা হয়, সে চিংড়ি মাছের ঘের আছে। সেখানে আজকে আপনার মানে গতকালকে রাতে ডাকাতি হয়েছে, আর এই ঘেরের 4 জন কর্মচারীকে ব্যাপক মারধর করা হয়েছে। দিবাগত রাত 2:30টার দিকে গতকালকে চকরিয়া উপজেলার চিংড়ি জোনের রামপুর মৌজায় বিশাল প্রায় 300 একর আয়তনের একটা চিংড়ির ঘের আছে, সেইখানে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে। আর বিষয়টি নিশ্চিত করেছেন খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী। তিনি বলছেন যে রাত 2:30টার দিকে অস্ত্রধারী 7 থেকে 8 জন ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে। ডাকাতরা খামার অফিসের কর্মকর্তাকে জিম্মি করে খামারে রক্ষিত বাগদা, কোরাল, বাটা সহ বিভিন্ন প্রজাতির মাছ এবং ঘেরের কর্মচারীদের মোবাইল, টর্চ লাইট ইত্যাদি লুট করে নিয়ে যায়। বিষয়টা নিয়ে অলরেডি থানার ওসিকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলছেন যে ডাকাত দল যখন রাতের আধারে লুট করছিল তখন কর্মচারীরা বাধা দিলে তাদেরকে ব্যাপক মারধর করা হয়। মারধরে এই ঘেরের মধ্যে আবার একটা মসজিদ আছে, সেই মসজিদের ইমাম মোজাম্মেল হক, কর্মচারী নাসির উদ্দিন, তারপরে হচ্ছে মোজাম্মেল এবং মোহাম্মদ মিজান, তারা আহত হয়েছেন। তো ওনার বক্তব্য হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে মানে আগের দখলবাজ সন্ত্রাসীরা ঘের ছেড়ে পালিয়ে যায়, মানে এটা আগেও দখলকৃত ছিল। তো তারা পালানোর পরে গ্রামীণ মৎস্য এবং পশু সম্পদ ফাউন্ডেশন তারা আবার এটার দখল নেয় এবং এখানে তারা মাছ চাষ শুরু করে, আর এর মধ্যেই এই ডাকাতির ঘটনাটি ঘটলো। ওসি সাহেব বলছেন যে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে আর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এখন ওনার যত পরিমাণ প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো কোথাও না কোথাও বিভিন্ন ভাবে এই মুহূর্তে টার্গেটেড অবস্থায় আছে। গোয়েন্দা তথ্য, পুলিশের তথ্য সবকিছু মিলিয়ে যেই তথ্যগুলো আমাদেরকে কুড়িগ্রাম জেলার এসপি সাহেব তিনি জানিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের যেখানে আছে বিভিন্ন জায়গায় আপনার এগুলোতে লুটপাটের এবং ডাকাতির আশঙ্কা রয়েছে, আর সেই অনুযায়ী আপনার তিনি কুড়িগ্রামে ব্যবস্থা নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে গ্রামীণের যেই পরিমাণ প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানকে কি পুলিশ পাহারা দেওয়া সম্ভব? তাহলে তো পুরো পুলিশ ফোর্সই এখানে ব্যবহৃত করতে হবে। এখন নিরাপত্তার বিষয়টা নিয়ে সরকারের অবস্থান কি, বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ এই যে ফাউন্ডেশন আছে তাদের নিরাপত্তা প্রটোকল সিস্টেম কি, সেটা হয়তো বোঝা যাবে যে নিজস্ব নিরাপত্তা বাহিনী তারা তৈরি করছে কিনা। তবে এই ঘটনায় কারা সম্পৃক্ত খুব দ্রুতই খুঁজে বের করা হবে আশ্বস্ত করেছে পুলিশ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।